আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ব্যাংক অ্যান্ড এসএসসি চ্যানেলের তরফ থেকে। আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট যে আর্টিকেলগুলো দেখছিলাম তার পার্ট 2টা দেখব। আগের 20টা প্রশ্ন আমরা এর আগের ভিডিওতে কভার করেছি। আজকে পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। 21 নম্বর প্রশ্নে বলেছে আর্টিকেল 331। এটাও কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা ভীষণ ইম্পর্টেন্ট আর্টিকেল। বলছে প্রেসিডেন্ট ক্যান নমিনেট 2 মেম্বার্স ইন লোকসভা ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। আমাদের পার্লামেন্ট স্ট্রাকচারে আমরা কি জানি, একটা আপার হাউস রয়েছে আর একটা লোয়ার হাউস রয়েছে। আপার হাউসটাকে কি বলা হয়? রাজ্যসভা। লোয়ার হাউস যেটা ইলেকশনের থ্রু দিয়ে আমরা যে সমস্ত মেম্বারদের ইলেক্ট করে থাকি তাদের নিয়ে তৈরি হয়, যার মধ্যে থাকে প্রাইম মিনিস্টার, সেই জায়গাটা কিন্তু লোয়ার হাউস বা লোকসভার মধ্যে পড়ে। এই লোকসভায় কি থাকে? 2জন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার মাস্ট থাকতে হবে। এরা কিন্তু আমাদের দ্বারা ইলেকশানে ইলেক্ট হয়ে আসা নয়। এরা তাহলে কি? এদের ডাইরেক্ট প্রেসিডেন্ট অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি মানে অ্যাংলো ইন্ডিয়ান গোষ্ঠী থেকে নমিনেট করবে। বোঝা গেল? তাই আর্টিকেল 331 ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে এই প্রশ্নটাও আসে যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে প্রেসিডেন্ট কজনকে নমিনেট করতে পারে? টোটাল 2জনকে। বোঝা গেল? এবার বলছে আর্টিকেল 80 নম্বর আর্টিকেলে বলেছে প্রেসিডেন্ট ক্যান নমিনেট 12 মেম্বার্স, মানে 12 জন মেম্বারকে নমিনেট করতে পারে। কোথায়? রাজ্যসভায়। বললাম আপার হাউস রাজ্যসভা কেন্দ্রের ক্ষেত্রে, কেন্দ্রের যে পার্লামেন্ট থাকে আপার হাউস রাজ্যসভা। লোয়ার হাউস লোকসভায় করতে পারে 2জন অ্যাংলো ইন্ডিয়ার হতে হবে, অ্যাংলো ইন্ডিয়ান। আর আপার হাউসে 12 জন মেম্বারকে নমিনেট করতে পারে। কোথা থেকে? রাজ্যসভায়। রাজ্যসভা মানে আপার হাউস দিয়েও কিন্তু প্রশ্নটা দেয়। পার্লামেন্টের আপার হাউস বা রাজ্যসভায় 12 জন মেম্বারকে নমিনেট করতে পারে। তবে সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে তাদের স্পেশাল কিছু দেশের প্রতি কন্ট্রিবিউশন পূর্ববর্তী লাইফে থেকে থাকতে হবে। হয় সে ভালো অ্যাক্ট্রেস হতে হবে, নয় আর্টস লিটারেচারে হতে হবে ভালো, বা খেলোয়াড় হতে হবে, বা সায়েন্স মানে সায়েন্টিস্ট হতে পারে, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, বা সোশ্যাল সার্ভিস থেকে হতে পারে। এই সমস্ত বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে একজন এমিনেন্ট ব্যক্তিদের মধ্যে থেকে কি করবেন? প্রেসিডেন্ট 12 জনকে নমিনেট করবেন। কোথায়? রাজ্যসভায়। এবার নেক্সট ইম্পর্টেন্ট আর্টিকেলটা হলো আর্টিকেল 333। বলছে সেন্ট্রালে যেমন অর্থাৎ কেন্দ্রে যেমন আমাদের প্রেসিডেন্টের এই পাওয়ারগুলো থাকে, ঠিক তেমনি আমাদের স্টেটের ক্ষেত্রে একই রকমভাবে রাজ্যপালেরও কিছু পাওয়ার থাকে। বলছে রাজ্যপালও কিন্তু একজন মেম্বারকে নমিনেট করতে পারবে। কাকে? একজন মেম্বারকে। লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে আমাদের রাজ্যে কি থাকে? আমাদের রাজ্যে যে পার্লামেন্ট মানে যেটা গঠিত হয় তারও কিন্তু একটা আপার হাউস থাকে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এর যে আপার হাউসটা তার নাম বিধান পরিষদ, লোয়ার হাউসটা বিধানসভা। তবে আমাদের প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কিন্তু বিধান পরিষদের অস্তিত্ব নেই, এটা মাথায় রাখতে হবে। কিন্তু বিধানসভা মাস্ট, যাকে বলা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে প্রতি গভর্নর বা রাজ্যপাল কি করতে পারেন? একজন মেম্বারকে নমিনেট করতে পারেন, এবং সে কোথা থেকে হবে? অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে হবে। তাহলে কি করতে পারেন? অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে রাজ্যপাল যে কোনো রাজ্যের বিধানসভার ক্ষেত্রে একজন মেম্বারকে নমিনেট করতে পারেন। সেটা মানে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক করতে হবেই, এবং একজন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার কিন্তু আমাদের বিধানসভায় থাকবেনই। বোঝা গেল? প্রত্যেকটা রাজ্যের বিধানসভায়। তারপর বলছে আর্টিকেল 123। আর্টিকেল 123-এ কী বলছে? অর্ডিন্যান্স ক্যান বি ডিক্লেয়ার্ড বাই দ্য প্রেসিডেন্ট। অর্ডিন্যান্স মানে কি?
আদেশনামা, বিশেষ মানে স্পেশাল পাওয়ার যদি কিছু থাকে সেই স্পেশাল পাওয়ার বলে, মানে বিশেষ ক্ষমতা বলে আদেশ জারি করাকে বলা হয় অর্ডিন্যান্স। তাহলে এই অর্ডিন্যান্স কিন্তু জারি করার ক্ষমতা কার রয়েছে? প্রেসিডেন্টের রয়েছে, যে কোনো দেশের ক্ষেত্রে, মানে আমাদের দেশের ক্ষেত্রে প্রেসিডেন্টের, এবং বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের রয়েছে, এবং প্রেসিডেন্টের অবশ্যই তো রয়েইছে। তাহলে বিভিন্ন এমার্জেন্সি সিচুয়েশনের সময় কিন্তু এই বিভিন্ন অর্ডিন্যান্স জারি করা হয়। আবার আরও বিশেষ কিছু সিচুয়েশানেও কিন্তু এই অর্ডিন্যান্সকে প্রেসিডেন্ট জারি করতে পারে। বাট কখনোই নিজের ইচ্ছা মতো এই অর্ডিন্যান্সগুলো জারি করা যায় না, যে পাওয়ারগুলো প্রেসিডেন্টের রয়েছে সেটা জারি করা হয় অন দ্য রেকমেন্ডেশন অফ ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার, বলতে কেন্দ্রের যে মন্ত্রিসভা তার রেকমেন্ডেশনে, তার অনুরোধেই কিন্তু প্রেসিডেন্ট এই অর্ডিন্যান্স জারি করতে পারেন। মানে পার্লামেন্টে এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারে এটা ভাবতে হবে যে এই সিচুয়েশানে অবশ্যই একটা অর্ডিন্যান্স জারি করার দরকার রয়েছে, তখন সে গিয়ে কি ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার প্রেসিডেন্টের কাছে আর্জি করবে বা রেকমেন্ডেশন করবে, তবেই প্রেসিডেন্ট এই অর্ডিন্যান্সগুলো জারি করবে। এটা কোথায় বলা হয়েছে? এই গোটা বিষয়টা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে আর্টিকেল 123-এ। বোঝা গেল? তারপর বলছে আর্টিকেল 213, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কি বলেছে? গভর্নর অর্থাৎ যে কোনো রাজ্যের রাজ্যপালও অর্ডিন্যান্স জারি করতে পারে, মানে গভর্নরের যে বিশেষ ক্ষমতাগুলো রয়েছে সেই বিশেষ ক্ষমতা বলে আদেশ জারি করতে পারে। কখন? অন দ্য রেকমেন্ডেশন অফ স্টেট কাউন্সিল অফ মিনিস্টার, বলতে রাজ্যের যে মন্ত্রিসভা তৈরি হয়, যেটা বিধানসভা বলা হয়, তাদের অনুরোধে বা তারা আর্জি করলে, তারা যদি ডিসিশন নেয় যে এই সিচুয়েশনে করতে হবে, তখন কিন্তু তারা সেই রেকমেন্ড করে থাকে কাকে? গভর্নরকে, বা আর্জি করে থাকে গভর্নরকে। তখন গভর্নর কি করেন? অর্ডিন্যান্স জারি করেন। বোঝা গেল? তারপর বলছে আর্টিকেল 352, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ 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 ইম্পর্টেন্ট। এখানে কিসের কথা বলা হয়েছে? ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে। যেই ন্যাশনাল এমার্জেন্সি কে ডিক্লেয়ার করে? অলওয়েজ প্রেসিডেন্ট ডিক্লেয়ার করে। বোঝা গেল? এবার বলছে ন্যাশনাল এমার্জেন্সি সাধারণত দুটো কারণেই ডিক্লেয়ার করা হয় মেনলি। একটা হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ বা কোনো কারণে বিভিন্ন বিদেশের সাথে যুদ্ধ বেঁধে গিয়ে যদি দেশের অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে যায় তখন। আর একটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স, বলতে আমাদের দেশের মধ্যেই বিভিন্ন কারণে যদি দাঙ্গা হাঙ্গামা বেঁধে যায় বা উত্তপ্ত সিচুয়েশান তৈরি হয়, যখন নর্মালভাবে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা সম্ভব হচ্ছে না একান্তভাবেই, তখন কিন্তু বাধ্য হয়ে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়। আমাদের দেশে দুর্ভাগ্যের বিষয় যে এখনও পর্যন্ত এই দুটো কারণেই কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়ে গেছে। সেটা নিয়ে ডিটেলে আসছি, একবার জানিয়ে দেবো ইনফরমেশানগুলো। তার আগে দেখি হাউ মেনি টাইম ন্যাশনাল এমার্জেন্সি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড সো ফার। এটা পরীক্ষায় আসা প্রশ্ন। এখনও পর্যন্ত আমাদের দেশে কিন্তু টোটাল 3বার জারি করা হয়েছে ন্যাশনাল এমার্জেন্সি। বোঝা গেল? প্রথম যেটা জারি করা হয়েছিল 1962 সালে ফার্স্ট টাইম জারি করা হয়েছিল। কখন? চায়নার সাথে, মানে চীন দেশের সাথে আমাদের যখন যুদ্ধ বেঁধেছিল, ভারত চীন যুদ্ধ 1962, আমরা ভীষণভাবে জানি। সেই সময় কিন্তু প্রাইম মিনিস্টার কে ছিল? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু যখন প্রাইম মিনিস্টার ছিল সেই সময় একবার ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছিল। তারপর সেকেন্ড টাইম জারি করা হয়েছিল কখন? পাকিস্তান যখন ভারত আক্রমণ করে। কখন? 1971 সালে। এই সময়ও কিন্তু প্রাইম মিনিস্টার ছিল কে? ইন্দিরা গান্ধী। তাহলে ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিল তখন টোটাল 2বার ন্যাশনাল এমার্জেন্সি হয়। একবার হয় বহিঃশত্রুর আক্রমণ, পাকিস্তানের ভারত আক্রমণের জন্য। আর একবার হয়, এটা কিন্তু খুবই একটা খারাপ বিষয় ছিল, সেটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে। এই সময় ভারতের জনগণের মধ্যে দীর্ঘদিন কংগ্রেস থেকেই প্রাইম মিনিস্টার হয়, কংগ্রেস প্রধান মানে পলিটিক্যাল পার্টি হয়ে দাঁড়ায় ভারতে।
তো এই সময় বিভিন্ন কারণে বিভিন্ন কাজের জন্য কংগ্রেস বিরোধী মানসিকতা মানুষের মধ্যে দেখা দেয়। তাছাড়া এই সময় বিরোধী পার্টি হিসেবে জনতা পার্টি ছিল। এই জনতা পার্টির জনপ্রিয়তা কী হয়, জনগণের মধ্যে বাড়তে থাকে তখন। তো সেটা অনেক ক্ষেত্রে কংগ্রেসের বহু লোকের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। সে কারণ যাই হোক না কেন, একটা খুব টালমাটাল সিচুয়েশান তৈরি হয়ে যায়। তখন কি হয়, ইন্দিরা গান্ধী তখন প্রাইম মিনিস্টার ছিলেন। ইন্দিরা গান্ধীর অনুরোধে তখনকার প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী আহমেদ তিনি কি করলেন, প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর অনুরোধে 1975 সালে ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য ন্যাশনাল ইমার্জেন্সি জারি করলেন। এই ইমার্জেন্সি প্রায় 2 বছর ধরে চলেছিল। কবে? 1975 সাল থেকে 21শে মার্চ 1977 সাল পর্যন্ত। 21শে মার্চ কত? 1977, 75 থেকে 77 পর্যন্ত চলেছিল। এই ন্যাশনাল এমার্জেন্সির টাইমে কিন্তু প্রচুর অনেক কাজ করা হয়। রাজনৈতিকভাবে বহু মানুষকে অকারণে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে অনেকেই ছিল অটল বিহারী বাজপেয়ী, তারপর লালকৃষ্ণ আদবানি, এরকম বহু প্রমুখ দেশের বিরোধী নেতাদের, অনেক বড় বড় নেতাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এই পিরিয়ডটাকে কিন্তু ডার্কেস্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, ভারতের যে প্রজাতন্ত্র তার ক্ষেত্রে ডার্কেস্ট পিরিয়ড বলেছিলেন কে? লালকৃষ্ণ আদবানি। এতটাই খারাপ ছিল এই সিচুয়েশানটা। যাই হোক, জাস্ট ইনফরমেশানগুলো জানিয়ে রাখছি। তো বিশেষত যাদের WBCS তাদের জেনে রাখা কিন্তু খুব দরকার। তারপর কি হয়, এই যে ন্যাশনাল এমার্জেন্সি 2 বছর ধরে চলে, তারপর আবার ইলেকশন হয়। তখন একটা ধারণা জনগণের মধ্যে হয়ে গিয়েছিল দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকেই প্রাইম মিনিস্টার হওয়ার ফলে, যে আমাদের ইলেকশানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছাড়া আর কেউ জিততে পারে না। কিন্তু এবার প্রাইম মিনিস্টার কে ছিল? ইন্দিরা গান্ধী। তিনিও কোথা থেকে ছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে ছিলেন। কিন্তু সেই ধারণা 1977 সালে যখন এই ন্যাশনাল এমার্জেন্সিটা তুলে নেওয়া হলো, তখন আবার ইলেকশান হলো। সেই ইলেকশানে কিন্তু ভারতের জনগণ যে অ্যাকচুয়ালি সমস্ত সার্বভৌম ক্ষমতার অধিকারী কিন্তু ভারতের জনগণ। বলা হয় ভারতের জনগণ সব দেখছে। সেই জন্য এই যে আমাদের দ্বারা ইলেক্টেড হয়ে কোনো মন্ত্রিপরিষদ যদি গঠিত হয়ে তারা সঠিক কাজ না করে, দেশের জনগণের কথা না ভাবে, তাহলে কিন্তু 5 বছর পর আবার ইলেকশন আসছে, তখন কিন্তু আবার বিচার হবে। প্রয়োজন মতো তাকে ক্ষমতা থেকে বা সত্তা থেকে সরিয়েও দিতে পারে। দ্যাট ইজ অ্যাকচুয়াল ডেমোক্রেসি। জনগণ নিজেদের সমস্ত দায়িত্বভার, দেশ শাসনের ভার কিন্তু একদল মানুষের ওপর ন্যস্ত করেছে। তা কতদিনের জন্য? 5 বছরের জন্য। তারা যদি সেই সময়ের মধ্যে তাদের দায়িত্বটা পালন করতে না পারে, 5 বছর পর কিন্তু ভারতের জনগণের এতটাই ক্ষমতা, ভোটাধিকার বলে তারা কিন্তু তাকে সরিয়ে দেবে। জনগণ দেখছে, সেজন্য কোনো কাজ করলে ভেবেচিন্তে করো। তা সেই ঘটনাটা কিন্তু প্রকৃত প্রমাণ হয় বাস্তব ক্ষেত্রে 1977 সালের ইলেকশানের সময়। এই সময় কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জিতল না। সবচেয়ে অবাক করে দেওয়া ঘটনা, যেটা বিশ্বাসই তখনকার দিনে করা যেত না, যে ইন্দিরা গান্ধী কিন্তু ভোটের সময় হেরে গেলেন, আর প্রাইম মিনিস্টার হলেন না। জিতল কে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেরে গিয়ে জিতল জনতা পার্টি, বিরোধী পার্টি জনতা পার্টি জিতে গেল। আর প্রাইম মিনিস্টার হলেন জনতা পার্টি থেকে কে হলেন? মোরারজি দেশাই। বোঝা গেল? ভারতের 4র্থ প্রাইম মিনিস্টার ছিলেন মোরারজি দেশাই। তিনি কে ছিলেন? অন্য পার্টির প্রাইম মিনিস্টার। ভীষণ আসে পরীক্ষায়। ভারতে প্রথম ন্যাশনাল কংগ্রেস থেকে নয়, নন কংগ্রেস প্রাইম মিনিস্টার কে ছিলেন? ভারতের 4র্থ প্রাইম মিনিস্টার মোরারজি দেশাই। বোঝা গেল? পার্সন হিসাবে কিন্তু তিনি 4র্থ প্রাইম মিনিস্টার ছিলেন। বোঝা গেল? পার্সন হিসাবে প্রথমে কে ছিল? প্রথমে ছিল জওহরলাল নেহেরু, তারপর লাল বাহাদুর শাস্ত্রী, তারপর ইন্দিরা গান্ধী, তারপর মোরারজি দেশাই। তিনি ছিলেন কিন্তু অন্য পার্টি থেকে আসা। কোন পার্টি? জনতা পার্টি। তো এই জিনিসগুলো আমরা জেনে নিলাম, মোটামুটি একটা ওভারভিউ গল্পের আকারে বুঝে গেলাম, যাতে আমাদের ভিতটা ভালোভাবে তৈরি হয়ে যায়, এবার বলছে, আফটার দ্য ডিক্লারেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি
ইট মাস্ট বি অ্যাপ্রুভড বাই দ্য পার্লামেন্ট। আমাদের এমার্জেন্সি কিন্তু অনেক রকম হয়, ন্যাশনাল এমার্জেন্সি হয়, ফিনান্সিয়াল এমার্জেন্সি হয়, প্রেসিডেন্ট রুল হয়, বিভিন্ন সিচুয়েশান রয়েছে। এই ন্যাশনাল এমার্জেন্সি যখন জারি করা হয় তখন অবশ্যই 1 মাসের মধ্যে, যে দিন থেকে ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু আচমকা জারি করা হয়, যেদিন থেকে জারি করা হলো তার 1 মাসের মধ্যে পার্লামেন্ট থেকে সেই ন্যাশনাল এমার্জেন্সির অ্যাপ্রুভাল পেতে হবেই। বোঝা গেল, পার্লামেন্টের দুটো হাউস থেকেই সেটা কিন্তু পাস করতে হবে। তারপর বলছে হুইচ টু আর্টিকেল অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস নেভার বি সাসপেন্ডেড। ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হলে কিন্তু অনেক ফান্ডামেন্টাল রাইট বা দেশের জনগণের মৌলিক অধিকার সাসপেন্ড হয়ে যায়, কিন্তু কোন দুটো মৌলিক অধিকার কোনো দিনই সাসপেন্ড হয় না? একটা হচ্ছে আর্টিকেল 21, এটা বলে ভারতের জনগণ হওয়া মাত্রই তার জীবনের অধিকার রয়েছে। বোঝা গেল, কিসের অধিকার? জীবনের অধিকার। আর একটা কী রয়েছে, সেটা হচ্ছে মানে দণ্ডাদেশ, মানে কোনো রকম অপরাধের বিরুদ্ধে শাস্তি পাওয়ার যে ব্যাপার, সেক্ষেত্রে কিন্তু কোনো অপরাধ প্রমাণ না হলে সে শাস্তি পাবে না, এবং একটা অপরাধের জন্য মানুষ দুবার শাস্তি পাবে না। এই দুটো আর্টিকেল 20-তে বলা হয়েছিল। একই অপরাধের জন্য দুবার শাস্তি পাবে না, এবং অপরাধ প্রমাণ না হলে তাকে শাস্তি দেওয়া যাবে না। বোঝা গেল, এইটা আর্টিকেল 20-তে বলা হয়েছিল। মানে যে কোনো এমার্জেন্সি জারি করা হোক না কেন, কোনো ভারতীয়র প্রাণ নেওয়া যাবে না আর্টিকেল 21 অনুযায়ী, এবং অকারণে তাকে শাস্তি দেওয়া যাবে না যদি দোষ প্রমাণ না হয়, বা কোনো দোষ প্রমাণও যদি হয় তাহলে একবারের বেশি একই দোষের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না। ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো কিন্তু কখনোই করা হয় না, সাসপেন্ড করা হয় না। কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির সময় একটা মৌলিক অধিকার সম্পূর্ণভাবে সাসপেন্ডেড হয়ে যায়, কারণ দেশের তো তখন সংকটকালীন অবস্থা। সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম, মানুষের কিছু স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। এই যে মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলতে পারবে, মানে মত প্রকাশ করতে পারবে, এটা ভালো এটা মন্দ, এই পার্টি ভালো ওই পার্টি খারাপ, এই আক্রমণ ভালো নয়, কোনো মতামত কিন্তু জনগণের প্রকাশ করার অধিকার থাকবে না, যাকে বলে বাক স্বাধীনতা। এবং সেটা বিশেষত নিউজ পেপারেরও থাকবে না, কারণ ন্যাশনাল এমার্জেন্সি যদি ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে জারি করা হয়, তাহলে দেশের কোনো না কোনো কারণে তো দেশের অভ্যন্তরীণ সিচুয়েশন খুব উত্তপ্ত। এই সময় যদি মিডিয়া বা নিউজ পেপার সেই মানে উত্তাপটাকে আরও বাড়িয়ে তোলে তাদের লেখনির মাধ্যমে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে, তাহলে তো সেই সিচুয়েশানটা তো কন্ট্রোল হবে না, দেশের গণতন্ত্রই ভেঙে পড়বে, তাই না? মানুষ আরও সবাই যদি উত্তপ্ত হয়ে যায় তাহলে কি দেশে তো দাঙ্গা হাঙ্গামা বেঁধে যাবে। সেটাকে তাহলে শান্ত করতে হবে, কন্ট্রোল করতে হবে। তাই প্রথমেই কেড়ে নেওয়া হলো মিডিয়া, যে কোনো মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা নিউজ পেপার, তাদের বাক স্বাধীনতা এবং মানুষেরও বাক স্বাধীনতা ওই পিরিয়ডটার জন্য যতদিন ন্যাশনাল এমার্জেন্সি থাকবে। আবার কি বিভিন্ন মানে বিভিন্ন মানুষ আলাদা আলাদা পার্টি করে, সেই পার্টির জন্য কিন্তু একসাথে শান্তিপূর্ণভাবে এতদিন কী করতে পারতো, জনগণ বিভিন্ন মিটিং মিছিল করতে পারতো। কিন্তু ন্যাশনাল এমার্জেন্সিতে কোনো ধরনের মিটিং মিছিল করা যাবে না, দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে কোথাও ঘোরাফেরা করা যাবে না, এবং কি করা যাবে না, মিটিং মিছিল করা যাবে না। এই সমস্ত বিভিন্ন অধিকারগুলোকে কেড়ে নেওয়া হলো। বোঝা গেল, তার মানে কি আর্টিকেল 19টা সম্পূর্ণভাবে রোধ করে দেওয়া হয় ন্যাশনাল এমার্জেন্সির সময়। এবার বলছে আমাদের দেশে প্রেসিডেন্ট রুলের কথা কনস্টিটিউশনের কত থেকে কত আর্টিকেলে বলা হয়েছে। আর্টিকেল 356 থেকে 365-তে বলা হয়েছে প্রেসিডেন্ট রুলের কথা। এটা মনে রাখতে হবে, এটা বিশাল ইম্পর্টেন্ট বলবো না, বা ডব্লিউবিসিএসের জন্য ইম্পর্টেন্ট, সিজিএলের জন্য ইম্পর্টেন্ট, কিছু কিছু এক্সামে দিয়ে দেয় কিন্তু। এবার বলছে আফটার দ্য ডিক্লারেশন অফ প্রেসিডেন্ট রুল ইন স্টেটে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি শাসন জারি করার পর সেটা কিন্তু কমাসের মধ্যে পার্লামেন্ট দ্বারা অ্যাপ্রুভ হতে হবে। পার্লামেন্ট দ্বারা অ্যাপ্রুভ হতে হবে 2 মাসের মধ্যে। মানে প্রেসিডেন্ট রুল যখনই জারি করা হবে যে কোনো স্টেটে, কোথায় জারি করা হয়, স্টেটগুলোতে,
মানে ডাইরেক্ট রাষ্ট্রপতি শাসন জারি করা হবে, তখন স্টেটের যে বিধানসভা ছিল তার অস্তিত্ব আর থাকবে না, সেটা আর দেশ শাসন করার অধিকার পাবে না। ডাইরেক্ট বিভিন্ন কারণে হতে পারে, অভ্যন্তরীণ গোলযোগ দেখা দিল, বাকি হলো কোনো রাজ্যের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভা বা সেই রাজ্যের যদি মুখ্যমন্ত্রী নিজে কনস্টিটিউশন মানে আনকনস্টিটিউশনাল কোনো কাজ করে বা জনগণের ওপর অত্যাচার করে বা কোনো রকম সিচুয়েশান তৈরি হয় অভ্যন্তরীণ গোলযোগ বা দাঙ্গা হাঙ্গামার, তখন কিন্তু সিচুয়েশান সেরকম তৈরি হলে প্রেসিডেন্ট কিন্তু তাকে ডাইরেক্ট নিজের শাসনে নিয়ে আসতে পারে। তাকে বলা হয় কি রাষ্ট্রপতি শাসন জারি করা বা প্রেসিডেন্ট রুল। এইটা যদি কোনো কারণে রাষ্ট্রপতি কোনো রাজ্যের ওপর প্রেসিডেন্ট রুল জারি করেন, তাহলে কিন্তু 2 মাসের মধ্যে প্রেসিডেন্ট রুল জারি হওয়া 2 মাসের মধ্যে কিন্তু সেটা পার্লামেন্ট দ্বারা অ্যাপ্রুভ হতে হবে। পার্লামেন্টে দুটো হাউস দ্বারাই, আপার হাউস লোয়ার হাউস, লোকসভা রাজ্যসভা। আর্টিকেল 360-এ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলা হয়েছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট আসে। Emergency made by the president have to be placed before each house of the parliament for his approval. প্রেসিডেন্ট কী করবেন? প্রেসিডেন্ট ইমার্জেন্সি জারি করবেন। কার অনুরোধে? ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের অনুরোধে, মন্ত্রিসভার, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুরোধে কী করবে? ইমার্জেন্সি সিচুয়েশান জারি করবে। কিন্তু এটা জারি করার পরে পার্লামেন্টের দুটো হাউসের মানে থেকেই কিন্তু এটা পাস করতে হবে। যেমন ন্যাশনাল এমার্জেন্সি যদি জারি করা হয়, তাহলে 1 মাসের মধ্যেই কিন্তু সেটা দুটো হাউস থেকেই পাস করতে হবে। আর যদি প্রেসিডেন্ট রুল জারি করা হয় বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করা হয়, তাহলে 2 মাসের মধ্যে এটা পাস করতে হবে। বোঝা গেল? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনটা, আর্টিকেল 370 কী নিয়ে বলেছে? জম্মু কাশ্মীর স্টেট নিয়ে বলেছে। আমাদের সমস্ত স্টেটের থেকে জম্মু কাশ্মীর স্টেটটাকে কিন্তু কিছু আলাদা ফেসিলিটি দেওয়া হয়। যেমন এদের নিজস্ব আলাদা সেপারেট কনস্টিটিউশন রয়েছে, সংবিধান কিন্তু সম্পূর্ণ আলাদা জম্মু কাশ্মীরের, এবং সেখানে কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে এখনও তারা রাইট টু প্রপার্টি মানে সম্পত্তির অধিকারটাকে জন্মগত অধিকার হিসাবে ভোগ করে চলেছে। মানে কেউ জম্মু কাশ্মীরে জন্মালেই কিন্তু তার সম্পত্তি পাওয়াটা জন্মগত অধিকার হয়ে দাঁড়ায়। বোঝা গেল? এবং তারা কি হয়, তাদের যে বিধানসভার, আমাদের কি হয় প্রতি 5 বছর অন্তর বিধানসভা তৈরি হয়, তাই তো? 5 বছর অন্তর বিধানসভা ভেঙে গিয়ে নতুন বিধানসভা ইলেকশনের মধ্যে দিয়ে তৈরি হয়। ওদের কিন্তু সেটা 6 বছর অন্তর তৈরি হবে। মানে দ্য টার্ম অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইজ 6 ইয়ার্স। বোঝা গেল? দে ডোন্ট হ্যাভ টু ওবে দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তাদের কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে ডিপিএসপি একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা পরে শিখব বা পড়ব, সেটা নিয়ে জানব। কিন্তু সেটা কিন্তু আমাদের কি জম্মু কাশ্মীরের কনস্টিটিউশনের ক্ষেত্রে কোনোভাবে মানতেও হয় না, খেয়ালও রাখতে হয় না। কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট, এটা জানিয়ে রাখলাম, ভীষণ ইম্পর্টেন্ট। আর্টিকেল 370 পরীক্ষায় আসে জম্মু কাশ্মীর স্টেট নিয়ে কোন আর্টিকেলে আলোচনা করা হয়েছে, এইটুকুন পরীক্ষায় আসে, বাকিটা জাস্ট জানিয়ে রাখলাম। তারপর বলছে আর্টিকেল 324 ইলেকশন কমিশন, এই যে ভোটের জন্য যে ইলেকশন কমিশন তৈরি হবে সেটার কথা বলা হয়েছে আর্টিকেল 324-এ। আর্টিকেল 326-এ কী বলা হয়েছে? বলা হয়েছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে ভীষণ 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 ইম্পর্টেন্ট। 326 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? ভারতের কোন আর্টিকেলে ভারতের জনগণের ভোটাধিকারের কথা বলা হয়েছে, মানে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের কথা বলা হয়েছে কোন আর্টিকেলে? আমরা যে 18 বছর বয়স হয়ে যাওয়ার পর 18+ বয়সে ভোট দিতে পারবো, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে মানে মন্ত্রী পরিষদ গঠন করার জন্য এমপিদের ইলেক্ট করতে পারবো, সেইগুলো কিন্তু বলা হয়েছে আর্টিকেল 326-এ। খুব আসে পরীক্ষায়। তারপর বলছে বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভোটিং এজ অফ ইন্ডিয়ান সিটিজেন, আগে কি ছিল, আমাদের দেশের জনগণের ভোটিং এজ ছিল 21 বছর, কিন্তু এখন আমরা ক বছরে ভোট দিতে পারি? 18 বছর হয়ে গেলেই ভোট দিতে পারি। সেটা কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী চেঞ্জ করা হয়েছিল, এটা পরীক্ষায় আসে।
61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1990 সালে, 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1990 সালে, যেটা রাজীব গান্ধীর সময় হয়েছিল। এই সংবিধানের সংশোধনটা কার সময় হয়েছিল? রাজীব গান্ধীর সময়। ডব্লিউবিসিএসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, নর্মাল পরীক্ষারও আসার চান্স রয়েছে। এবার বলছে আর্টিকেল 315। আমরা যে ইউপিএসসির প্রিপারেশনের কথা বলি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এটা কিন্তু একটা কমিশন, এটা বিভিন্ন এক্সাম নিয়ে থাকে, যেমন কি আইএএস এক্সাম নিয়ে থাকে, আইপিএস, আইএফএস এগুলো নিয়ে থাকে। তো এই যে বিভিন্ন এক্সামগুলোর ব্যাপারে আলোচনা করা হয়েছে, ইউপিএসসি তৈরি করার কথা বলা হয়েছে, এবং স্টেটের ক্ষেত্রে স্টেট পাবলিক সার্ভিস কমিশন তৈরি করার কথা বলা হয়েছে। ইউপিএসসি বলতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, আর স্টেটের ক্ষেত্রে স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এগুলো তৈরি করার কথা বলা হয়েছে। কত নম্বর আর্টিকেলে? 315 নম্বর আর্টিকেলে। বলছে আর্টিকেল 312, পার্লামেন্ট ক্যান ক্রিয়েট নিউ অল ইন্ডিয়া সার্ভিস। ইউপিএসসি এসপিএসসি ছাড়াও প্রয়োজনে কিন্তু পার্লামেন্ট বিল পাস করিয়ে কি করতে পারে? পার্লামেন্ট অ্যাপ্রুভাল পাওয়ার পর নতুন ধরনের সার্ভিস চালু করতে পারে, তাই তো? নিউ অল ইন্ডিয়া সার্ভিস চালু করতে পারে এবং সেই সংক্রান্ত সংশোধনও করতে পারে। কখন? যখন সেটা রাজ্যসভা থেকেও 2/3 মেজরিটিতে পাস হবে। রাজ্যসভার প্রতি 3 জন মেম্বারের মধ্যে 2 জন মেম্বারই সাপোর্ট করবে সেই বিলের প্রতি, তাই তো? টোটাল মেম্বারের 3 ভাগের 2 ভাগ যখন অ্যাপ্রুভাল দেবে, তখনই কিন্তু সেই নতুন সার্ভিসটা কার্যকর হতে পারে। বোঝা গেল? তারপর বলছে আর্টিকেল 249, কি বলেছে? পার্লামেন্ট ক্যান মেক ল অন দ্য সাবজেক্ট অফ স্টেট। স্টেটের ভেতরে যে কোনো রাজ্যের কোনো ম্যাটারেও কিন্তু চাইলে ভারতের পার্লামেন্ট কোনো আইন তৈরি করতে পারে, তবে সেটাও কিন্তু রাজ্যসভা থেকে 2/3 মেজরিটিতে পাস করতে হবে। পার্লামেন্ট মানে লোয়ার হাউস, লোকসভায় কিন্তু সেই ডিসিশানটা নেওয়া হলো, স্পিকার থাকলেন, সবাই থাকলেন, সর্বাঙ্গীন আলোচনার মাধ্যমে যেই ডিসিশানটা নেওয়া হলো যে এই নতুন সার্ভিসটা তৈরি করা হবে বা ওই স্টেট রিলেটেড এরকম আইন একটা তৈরি করা হবে, যখন যে ডিসিশানটা নেওয়া হয়, সেই আইনটা শুধু লোকসভা থেকে অ্যাপ্রুভাল পেলে হয় না, রাজ্যসভা থেকেও কিন্তু 2/3 মেজরিটিতে অ্যাপ্রুভাল পেতে হয়। বোঝা গেল? তো আজকে সেকেন্ড পার্টটায় আলোচনা করা হলো কনস্টিটিউশনে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু আর্টিকেল নিয়ে। এই আর্টিকেলগুলো কিন্তু মোটামুটি পরীক্ষায় আসে। যারা ডব্লিউবিসিএসের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু ডিটেল প্রত্যেকটা ক্লাস আমার ফলো করো, আর যারা একান্তই অন্য এক্সামের জন্য তৈরি হচ্ছ তারাও কিন্তু কনস্টিটিউশনের ক্লাসগুলো দেখো। কিন্তু যারা একান্তই নর্মাল নন গেজেটেড এক্সামের জন্য তৈরি হচ্ছ আর কনস্টিটিউশন ভালো লাগছে না, তাদের বলবো এই পরপর যে 2-3টে ক্লাস দিচ্ছি ইম্পর্ট্যান্ট আর্টিকেলের, সেগুলো আর একটু শিডিউলগুলো দেখে রেখো। সেগুলো ছাড়া আমি যে অন্য ক্লাসগুলো আপলোড করব কনস্টিটিউশন নিয়ে, সেগুলোর ভেতর আর্টিকেল আর মনে না রাখলেও চলবে, এক্সেপ্ট ফান্ডামেন্টাল রাইটটা ডিটেলে পড়বে আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। মানে আমি পরপর 3টে ক্লাসের কথা বলি, 3টে টপিক: ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এই 3টে পড়বে, আর এই যে ইম্পর্ট্যান্ট আর্টিকেলগুলো বলছি সেগুলো পড়বে। আর আমি যে সমস্ত ভিডিও আপলোড করব সেগুলোতে ইন ডিটেলে আর্টিকেলগুলো ছাড়া কিছু কিছু কোশ্চেন থাকবে, দেখবে কত নম্বর আর্টিকেল জিজ্ঞাসা করা ছাড়া প্রশ্ন থাকবে, সেগুলো একটু নোট ডাউন করে নিয়ে পড়ে নেবে, তাহলে কিন্তু এনাফ হয়ে যাবে। তোমরা নর্মাল ক্লার্কশিপ এক্সামিনেশান, সেন্ট্রাল হোক স্টেট হোক, প্রিপারেশান নিলে, ব্যাংকের জন্য প্রিপারেশান নিলে এগুলোই এনাফ। ব্যাংকে কনস্টিটিউশনের কথা বলছি না, অনেকে ব্যাংকের সাথে এসএসসি এবং ওই রিলেটেড এক্সামগুলোর প্রিপারেশান নেয়, তাদের জন্য বলছি। বোঝা গেল? কিন্তু যারা ডব্লিউবিসিএসের জন্য প্রিপারেশান নেবে বা সিজিএল টিজিএলে কিন্তু একটু ডিটেলে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। বোঝা গেল? তাহলে এইভাবে প্রিপারেশান নিলে আমি ডব্লিউবিসিএসের কোর্সটাও মানে একদম কভার করতে পারছি, সঙ্গে তোমাদের এসএসসি এবং ওই রিলেটেড এক্সামের কোর্সগুলোও কিন্তু রেল, ব্যাংকে কনস্টিটিউশন তত আসে না, রেল, ফুড, তারপর এরকম বিভিন্ন পোস্টগুলোও কিন্তু কভার করে দেব, যাতে তোমরা অনেক কমন পাও।
তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক। যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব একটা লাইক করবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হয়, তারাও ফেসিলিটিটা পায়। এবং আর একটা জিনিস, যে তোমাদের যে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা নিচে কমেন্টে গিয়ে আমাকে কমেন্ট করতে পারো।